ড্রামার শুরুতে ফিমেল লিড অ্যান্ড রান নিজের সম্পর্কে কথা বলে। সে বলে, আমি স্কুলের মোস্ট ফেমাস মেয়ে ছিলাম এবং আমি সব সময় নিজের কোম্পানিতে ব্যস্ত থাকি। তারপর আমরা অ্যান রানকে একজন ইনভেস্টরের সাথে কথা বলতে দেখি এবং সে যা কিছু বলে সব ফেক হয়। সিমিলারলি সে আরেকজন ইনভেস্টরের সাথে মিলিত হয়। প্রত্যেক জায়গায় কথা বলার পর যখন সে বাড়ি ফিরছে তখন তার মা তাকে টেক্সট করে, কেমন আছো, সময় মতো খাবার খেয়ে নিও এবং তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তারপর আমরা ম্যান লিড ইয়ান ইউয়ে, যাকে হেসা নামেও জানা যায়, এর সাথে দেখা করি। সে একজন ভয়েস অ্যাক্টর এবং রাত 11 বাজে সে নিজের শো করতে বসে এবং সবাই তাকে মনোযোগ দিয়ে শোনে। অ্যান রানও তার শো শুনছে থাকে। যখন ইয়ান ইউয়ে তার শো শেষ করে তখন তার ডিরেক্টর তাকে বলে, তুমি প্রত্যেক প্রজেক্ট রিজেক্ট করে দিয়েছ, তুমি কি কাজ করতেও চাও, নয়তো আমিও তোমার মতো পুরো হয়ে যাব। তারপর আমরা দেখি যে আনরান একটা নতুন বাড়িতে মুভ করছে। যে বাড়িতে সে মুভ করছে সেটা অন্য কারো নয়, বরং ইয়ান ইউয়েরই বাড়ি, কারণ তার মা সেটা রেন্টে দিয়ে দিয়েছিল। অ্যানরান নিজের জিনিসপত্র সেট করতে করতে একজন ইনভেস্টরের সাথে কথা বলছে। যখন জিনিসপত্র তোলার লোক তার হেল্প করতে আসে তখন সে বলে, আগে আমাকে টাকা দাও, তারপর আমি হেল্প করব। অ্যানরান তাকে বলে, আমি তোমাকে ইনস্টলমেন্টে পে করব। সে বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার জিনিসপত্র ইনস্টলমেন্টে রেখে দেব। কিন্তু অ্যানরান তাড়াতাড়ি বলে না, এমন করো না। অন্যদিকে ইয়ান ইউয়ের মা তাকে কল করে বলে, আমি তোমার বাড়ি রেন্টে দিয়ে দিয়েছি। ইয়ান ইউয়ে বলে, আপনি জানেন যে আমি স্ট্রেঞ্জারদের সাথে কথা বলি না, তাই ডিল আপনিই হ্যান্ডেল করবেন। কিন্তু তার মা মানা করে দেয় এবং বলে, আমি খুব ব্যস্ত, এই ডিল তোমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে। এরই মধ্যে ইয়ান ইউয়ে নোটিস করে যে বাইরে অনেক শোরগোল হচ্ছে এবং অনেক জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। সে মনে মনে ভাবে, মনে হয় সেই মেয়েটা এসে গেছে। সে বাইরে যায় এবং দেখে যে এনরান কারো সাথে ঝগড়া করছে এবং তাকে নিজের জিনিসপত্র ছেড়ে দিতে বলছে। কিন্তু সেই লোক বলে, আগে আমাকে $500 দাও, তারপর আমি তোমার জিনিসপত্র তোমাকে দেব। এটা দেখে ইয়ান নিজেই সেই লোককে পে করে দেয়। এনরেন তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? সে উত্তর দেয় যে বাড়িতে তুমি থাকছো সেটা আমার ফ্যামিলির এবং যে টাকা আমি এখনই তাকে দিয়েছি সেটা আমি তোমার রেন্ট থেকে কেটে নেব। এনরান বলে, না, আমি তোমাকে টাকা ফেরত দেব না। ইয়ান ইউয়ে বলে, ঠিক আছে, তাহলে আমার বাড়িও ছেড়ে দাও। এখন পর্যন্ত ইয়ান ইউয়ে তাকে ঠিকমতো দেখেনি, কিন্তু যখন সে তাকে দেখে তখন শুধু তাকিয়েই থাকে। এনরান জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? ইয়ান ইউয়ে কোনো উত্তর দেয় না এবং চলে যায়। পরে যখন এনরান নিজের বাড়ি সেট করছে তখন ইয়ান আবার আসে। সে তাকে দেখে বলে, মিস্টার ল্যান্ডলর্ড, আপনি এখানে আসুন, আমি আপনার জন্য জায়গা করে দিচ্ছি, এখানে বসুন। ইয়ান তাকে বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করতে এসেছি। তারপর সে বলে, তোমাকে 3 মাসের রেন্ট অ্যাডভান্সে দিতে হবে। এনরান মনে মনে ভাবে, আমি এখন অ্যাডভান্স পে করতে পারবো না, আমি আগেই 1 মাসের রেন্ট অ্যাডভান্সে দিয়েছি। সে তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি সেই স্কুলে পড়তে? ইয়ান ইউয়ে খুশি হয়ে যায়, এটা ভেবে যে এনরানের মনে আছে। কিন্তু যখন এনরান বলে, তোমার মা আমাকে এর সম্পর্কে বলেছিল, তখন সে বুঝতে পারে যে সে রেন্টের কথা টালবাহানা করার চেষ্টা করছে। এনরান তাকে জিজ্ঞাসা করে, যেহেতু আমরা একই স্কুলে পড়েছি, তাহলে কি আমাকে রেন্ট পে করার জন্য কিছু সময় দেওয়া যাবে? ইয়ান ইউয়ে জিজ্ঞাসা করে, কতটা সময়? তখনই এনরানকে একটা কল আসে এবং সে ইয়ান ইউয়েকে বলে, মিস্টার ল্যান্ডলর্ড, আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে রেন্ট শীঘ্রই পে করে দেব। পরে সে ফোনে কথা বলছে, আমি ইনভেস্টর খুঁজছি এবং আমি শীঘ্রই সাকসেসফুল হয়ে যাব। এর মধ্যে ইয়ান ইউয়ে আবার ফিরে আসে এবং নিজের ভয়েস অ্যাক্টিংয়ের কাজ শুরু করে দেয় এবং সে বলে যে কিভাবে পাস্টে সে লুকিয়ে লুকিয়ে এনরানকে দেখত, কিন্তু সে কখনো তাকে নোটিস করেনি। তারপর আমরা একটা পার্টি সিন দেখি যেখানে এনরান একটা খুব লাক্সারি গাড়িতে এন্ট্রি করে এবং খুব স্টাইলিশ দেখাচ্ছে। সে আশা করে যে কেউ তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ইমপ্রেস হয়ে অ্যাগ্রি হয়ে যাবে। এনরান একটা মেয়ের পাশে দাঁড়ায় যে পটেনশিয়ালি তার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। ইয়ান ইউও সেই পার্টিতে এন্ট্রি করে এবং নিজের ফ্রেন্ডদের সাথে গিয়ে বসে যায় এবং সেখান থেকে দূর থেকে এনরানকে দেখতে থাকে, যেখানে এনরান সেই মেয়ের সাথে বসে তাকে নিজের গেমিং কোম্পানির সম্পর্কে গাইডলাইন্স দিচ্ছে। ঠিক সেই সময় ইয়ান তাকে টেক্সট করে, তুমি আমার রেন্ট কবে ফেরত দেবে? কিন্তু এনরান মেসেজ ইগনোর করে দেয় এবং সেই মেয়ের সাথে কথা বলতে থাকে। তখনই ইয়ান তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি আমার মেসেজ কেন ইগনোর করলে? এনরান তাকে সাইডে টেনে নিয়ে যায় এবং বলে, এই ক্লায়েন্ট আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমার ফেক বয়ফ্রেন্ড হয়ে যাও এবং আমার হেল্প করো, আমি তোমার রেন্ট শীঘ্রই ফেরত দেব। ইয়ান যে এমনিতেই এমন সুযোগের অপেক্ষায় ছিল, তাড়াতাড়ি তার হাত ধরে নেয় এবং লোকদের দেখায় যে সে তার গার্লফ্রেন্ড। সেই মেয়ে তাকে বলে, তোমার বয়ফ্রেন্ড বেশ ইয়ং দেখাচ্ছে, সে কোনো ক্লাসে পড়ে? এনরান উত্তর দেয়, যখন প্যার হয় তখন অ্যাজ ম্যাটার করে না,
প্যারাস দেখে না। ইয়ান এবং এন রান কিছুক্ষণ কথা বলে এবং যখন তারা ফিরে আসে তখন এন রানের ক্লায়েন্ট তাকে আরেকজন পার্টনারের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই পার্টনার বলে, আমি তোমাকে কোম্পানিতে কখনো দেখিনি, এবং সেটা সত্যি ছিল, কারণ এন রান আসলে তাদের কোম্পানির পার্ট ছিল না। শুধু তাদের নাম সেম ছিল, তাই তার মনে হয়েছিল যে সে ফেমাস কোম্পানির এমপ্লয়ি। কিন্তু যখন সত্যি সামনে আসে তখন তার ক্লায়েন্ট বলে, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো, গুড বাই। এনরেন তার পেছনে ছুটতে শুরু করে, কিন্তু নিজের হাই হিলসের কারণে সে পিছলে পড়ে যায়। সে এমনভাবে পড়ে যে তার শার্টের ট্যাগ স্পষ্ট দেখা যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার ফ্রেন্ড বাই মেং ইয়াও সেখানে আসে, তাকে তুলে তার শার্টের ট্যাগ লুকিয়ে দেয়। সে এনরেনকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তাকে কমফর্ট করে, বলে যদি আমি না আসতাম তাহলে কি হতো। এনরেন তাকে বলে, কাঁদা বন্ধ করো, আমার কিছু হয়নি। এনরেন তাকে নিজের বাড়িতে ইনভাইট করে, কিন্তু বাই মেংয়াও মানা করে দেয়, বলে আমাকে একটা ডেটে যেতে হবে। এটা বলে সে চলে যায়। এনরেন বাড়ি যাচ্ছিল, কিন্তু ইনভেস্টর না পাওয়ার কারণে অনেক বেশি পান করে ফেলে এবং পড়ে যায়। ইয়ান তাকে হেল্প করে এবং এনরেন তাকে থ্যাংক ইউ বলে, তুমি আজ আমাকে দুবার হেল্প করেছ, আমি তোমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি। কিন্তু যখন সে ড্রিঙ্কস নিতে যায় তখন তার বুঝতে পারে যে তার কাছে টাকা নেই। তবে ইয়ান ড্রিঙ্কসের জন্য পে করে দেয়। ইয়ান পান করছিল না, কিন্তু এনরা একের পর এক পান করতে থাকে। ইয়ান তাকে বাড়ি ড্রপ করার অফার দেয় এবং বলে, আমাকে তোমার বাড়ির পাসওয়ার্ড বলো। সে বলে, আমার মনে নেই, কিন্তু তারপর তাকে বলে আমার ওয়াশরুমে যেতে হবে। ইয়ান তাকে নিজের বাড়িতেই নিয়ে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে এনরেন নিজের হুঁশ হারিয়ে ফেলে এবং খুশিতে জিনিসপত্র ভাঙতে শুরু করে এবং এদিক ওদিক ছুটতে থাকে। সে ইয়ানের খুব ক্লোজ চলে আসে এবং যখন সে পড়তে যাচ্ছিল তখন সে তাকে ধরে ফেলে। অ্যাক্সিডেন্টালি তারা কিস করে ফেলে। যখন র্যান ওঠার চেষ্টা করে তখন সে আবার তাঁর উপর পড়ে যায় এবং তাঁর উপর ভূমি করে দেয়। ইয়ান ইউয়ে তাকে সাবধানে বিছানায় শুইয়ে দেয় এবং রুম থেকে চলে যায়। সে সেই মেজ দেখে যা এনরান তার বাড়িতে করেছিল। সে নিজের রুমে যায় এবং যখন র্যান আবার তার উপর শোয়ার চেষ্টা করে তখন সে উঠে সোফায় চলে যায়। কিছুক্ষণ পর আবার ভূমির আওয়াজ আসে এবং সে উঠে পুরো বাড়ি ক্লিন করে। পরের সকালে যখন এনরান উঠে তখন সে নিজেকে বিছানায় দেখতে পায় এবং ইয়ানকে নিজের দিকে তাকিয়ে দেখে। সে বলে, তোমার মনে আছে কাল রাতে তুমি কি করেছ? তুমি এতটা পান করেছিলে যে তুমি আমার বাড়িতেই ঘুমিয়ে পড়েছ। এসব তুমি করেছ। এনরান লুকাতে শুরু করে এবং তারপর ইয়ান তাকে ফিরিয়ে আনে এবং বলে, দেখো এই সব জিনিস যা তুমি আমার বাড়িতে ভেঙেছ, তোমাকে এসবেরও রেন্ট দিতে হবে। তখন এনরান বলে, তুমি কি আমার সাথে যোগ করছো? তুমি চাও যে আমি এত টাকা পে করি? ইয়ান উত্তর দেয়, যদি তুমি নিজের রেন্ট টাইমে দিয়ে দাও তাহলে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না। এটা বলে ইয়ান রুমে চলে যায়, যেখানে এনরান নিজের হরকত দেখে ভাবছে যে সে এটা কি করে ফেলল। পরে এনরান নিজের পাস্ট লাইফ সম্পর্কে কথা বলা শুরু করে, বলে যে কিভাবে তারা কোম্পানি শুরু করেছিল এবং কিভাবে তারা ভালো ফ্রেন্ডদের সাথে মিলিত হয়েছিল। যে ব্যক্তি এই কোম্পানি শুরু করেছিল সে নিজের মায়ের সাথে আসে, কারণ তাদের ইনভেস্টরদের দরকার ছিল এবং তার মা ইনভেস্ট করতে পারে। এনরান তাদের আসার পর গরম জোশে তাদের ওয়েলকাম করে এবং তাদের মিথ্যা প্রশংসা করতে শুরু করে। মা বলে, কিছু পরের বারের জন্য বাঁচিয়ে রাখো। তারপর তারা কোম্পানি ভিজিট করতে শুরু করে এবং হুং জুন এবং তার মা এনরানের সাথে কথা বলতে বসে। হুং জুন বলে, তুমি এই কোম্পানি কিনেছ কিন্তু এর থেকে এক পয়সাও কামাওনি। এনরান উত্তর দেয়, আমাদের একজন ইনভেস্টরের দরকার। যদি আপনি আমাদের গেমে ইনভেস্ট করেন তাহলে এটা খুব পপুলার হয়ে যাবে। কিন্তু মা বলে, যদি তোমরা এখানে কাজ করতে চাও তাহলে তোমাদের এই জায়গার রেন্ট দিতে হবে। এটা বলে মা চলে যায়। উইং জুন বলে, আমার তো মনে হয় না সে আমার রিয়েল মা। কোনো মা কি নিজের ছেলের কাছ থেকে রেন্ট নেয়? তখনই আরানকে একটা জব অফারের কল আসে। সে উইং জুনকে এর সম্পর্কে বলে এবং সে বলে, আমি শুনেছি যে কোম্পানি থেকে তোমাকে অফার এসেছে, সে টাইমে পে করে না, এবং তুমি কি তোমার গেম প্রজেক্ট ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করার প্ল্যান করছো? এনরান বলে, আমি কি করব? আমাকে সব জায়গায় রেন্ট পে করতে হয়। এর সাথে এনরান বাড়ি যায় এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে খাবার খেতে শুরু করে, যেখানে ইয়ান ইউয়ে তাকে কল করার প্র্যাকটিস করছে। পরে এনরান বসে নিজের ফোন ইউজ করতে শুরু করে। তখনই ইয়ান ভিতরে আসে এবং বলে, এখানে থাকার কিছু রুলস আছে। প্রথম রুল, তোমার ফোনের ভলিউম লাউড হতে পারবে না এবং তোমাকে এতে এগ্রি করতে হবে। সে উত্তর দেয়, ঠিক আছে, আমি ভলিউম কম করে দেব। তারপর এনরান উইং জুনের সাথে বসে কোম্পানির বিষয় নিয়ে ডিসকাস করে। এনরান বলে, আমরা এখনও আমাদের গেমের জন্য ডাবিং আর্টিস্টও খুঁজে পাইনি। আমাদের জন্য ডাবিং কে করবে? হুয়াং জুন বলে, আমরা জিয়াং শানকে কেন ডাকব না?
সে একজন অ্যামেজিং ডাবিং আর্টিস্ট। এনরান উত্তর দেয় সে একজন সেলিব্রিটি। সে আমাদের কথা কেন শুনবে? পরের দিন যখন এনরান কোম্পানি যাচ্ছে তখন তাকে হুইয়াং জুনের কল আসে, যে বলে আমাদের একজন ডাবিং আর্টিস্ট মিলে গেছে। এটা শুনে এনরান খুব খুশি হয় এবং বলে ঠিক আছে, আমরা আজ তার সাথে দেখা করব। সে খুশিতে কোম্পানিতে এন্টার করে এবং হুইয়াং জুনও একই সময়ে পৌঁছে। সে তাকে দেখে বলে তোমার ডাবিং আর্টিস্ট এখনও আসেনি। সে উত্তর দেয় দেখো সে আসছে। তখন এনরান ইয়ান ইউয়েকে দেখে ফ্রিজ হয়ে যায়, কারণ ইয়ান ইউয়ের দ্বিতীয় নাম মিস্টার হেশা। সে তাকে বলে তুমি কখনো হেশা হতে পারো না। ইয়ান উত্তর দেয় আমি হেশা কেন হতে পারবো না? যখন হুইয়াং জুন আসে এনরান তাকে ধরে জিজ্ঞাসা করে তুমি সত্যিই তার সাথে কাজ করতে চেয়েছিলে? সে ইয়েস বললে সে বলে সে ততটা প্রফেশনালও নয়। ইয়াং জিজ্ঞাসা করে তোমার কাছে কোনো অন্য অপশন আছে? এনরান না করে মাথা নাড়ে। কিছু সময় পর এনরান ইয়াংকে কল করে এবং বলে যদি তুমি ফ্রি থাকো তাহলে আমাকে কোথাও নিয়ে চলো। সে বলে ঠিক আছে, নিচে এসে ওয়েট করো। সে নিচে গিয়ে ওয়েট করতে থাকে। যখন তার জানা যায় যে গাড়িতে ইয়াং নেই বরং ইয়ান বসে আছে, তখন সে জিজ্ঞাসা করে ইয়াং কোথায়? ইয়ান তাকে বলে সে আগেই চলে গেছে, আমার সাথে বসো। তাই এনরান তার সাথে বসে যায় এবং বলে তোমার গাড়ি বেশ ভালো না, তুমি কখনো কাউকে ফ্রন্ট সিটে বসতে দিয়েছ? যখন ইয়ান উত্তর দেয় না তখন সে বলে আমি জানি তুমি খুব হ্যান্ডসাম এবং রিচ। ইয়ান উত্তর দেয় তোমার সেই রাত মনে আছে যখন তুমি আমার বাড়িতে ড্রিঙ্কস পেয়েছিলে? সেই রাতে তুমি কি করেছিলে? সে বলে হ্যাঁ আমার মনে আছে, আমি শুধু বাড়ির কিছু জিনিস ভেঙেছিলাম। তাহলে কি হয়েছে, আমি কি আরও কিছু করেছিলাম? এটা শুনে ইয়াং চুপ হয়ে যায়। যখন এনরান বাড়ি ফিরে তখন সে ইয়ান ইউয়ের 11 বাজের শো শোনে, কিন্তু তার কাছে কিছু ইন্টারেস্টিং লাগে না। তখনই ইয়াং কল করে এবং বলে সকালে ইয়ানের সাথে থাকার জন্য চলে আসো। সে ইয়ানকে বলে সকালে তৈরি থেকো এবং ইয়ান রিল্যাক্টেন্টলি অ্যাগ্রি হয়ে যায়। বাড়ি আসার পর সে সার্চ করে যে ইয়ানের কি পছন্দ। তার জানা যায় যে তাকে একটা স্পেসিফিক স্যুপ পছন্দ, যেটা শুধু তার মা বানায়। এটা দেখে সে তার জন্য সেই স্যুপ বানানোর ডিসাইড করে। এর মধ্যে ইয়ান ঘুমানোর সময়ও ইয়ারফোন পরে যার একটা বিশেষ কারণ আছে। যখন সে ছোট ছিল তখন তার পেরেন্টস খুব ঝগড়া করত, যার তার উপর মেন্টালি ইফেক্ট পড়ে এবং সে অসুস্থ হয়ে যায়। তার মা তাকে এসব থেকে বাঁচানোর জন্য ইয়ারফোন দিয়েছিল। সকালে যখন ইয়ান উঠে তখন এনরান তার জন্য স্যুপ নিয়ে আসে এবং বলে এটা হোমমেড। সে সেটা নেয়, দরজা বন্ধ করে এবং টেস্ট করে। তার কাছে সেটা ডেলিশিয়াস লাগে। তৈরি হয়ে সে এনরানের সাথে যায়। এনরান তার গাড়ির চাবি নেয় এবং বলে তুমি আজ রেস্ট করো, আমি ড্রাইভ করব। ইয়ান অবজেক্ট করে না এবং তারা দুজন গাড়িতে বসে যায়। যখন তারা পৌঁছে তখন ইয়ানের এজেন্ট তাদের এন্ট্রান্সে মিলে। সে এনরানের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে এবং যোগ করে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি তাকে এত তাড়াতাড়ি তুলে নিয়েছ, সাধারণত এটা ইম্পসিবল। এজেন্ট অ্যাড করে জিয়াং শাহ এখানে আছে। এটা শুনে এনরান থ্রিল্ড হয়ে যায়, কারণ সে তার খুব বড় ফ্যান। কিছুক্ষণ পর জিয়াং শাহ আসে এবং ইয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এটা কে? সে এনরানের দিকে হাতও বাড়ায়, কিন্তু ইয়ান তাড়াতাড়ি জিয়াং শাহের হাত পেছনে টেনে নেয় এবং বলে সে আমার ফ্যান। একটা ব্রিফ গ্রিটিংয়ের পর জিয়াং শাহ চলে যায়, কিন্তু এনরান তাকে ততক্ষণ দেখতে থাকে যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে যায়। ইয়ান ডাকে আমরা রেকর্ডিং করব নাকি না। প্রথমে ইয়ান রেকর্ডিংয়ের সময় নিজের লাইন্স ভালোভাবে বলতে পারে না এবং কেউই ইমপ্রেস হয় না। তারপর এনরান তাকে একটা টফি দেয়। সেটা খাওয়ার পর ইয়ানের ডাবিং ড্রাস্টিকলি ইমপ্রুভ হয়ে যায়, যার ফলে স্টুডিওতে সবাই শকড হয়ে যায়। এমনকি তার এজেন্টও কমেন্ট করে ইয়ান আমার সাথে কখনো এতটা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেনি। বাড়ি ফেরার পর এনরান ইয়ানের শো শুনছে, যখন হঠাৎ ইয়ানের রুম থেকে একটা সং বাজানোর আওয়াজ আসে। সে তার বাড়িতে যায় এবং জিজ্ঞাসা করে তুমি সেই সং কেন বাজিয়েছ? সেটা আমার ফেভারিট। এর নাম কি? ইয়ান উত্তর দেয় এটা একটা সং যেটা আমি নিজে লিখেছি। এনরান জিজ্ঞাসা করে তুমি কি এটা আমাকে দিতে পারবে? ইয়ান জিজ্ঞাসা করে কেন? সে উত্তর দেয় আমি এটা আমার গেমে ইউজ করতে চাই। তুমি কত চার্জ করবে? ইয়ান বলে আমার টাকা লাগবে না, এটা ফ্রিতে নিয়ে নাও। এনরান খুব খুশি হয়ে যায় এবং তাকে খুশি দেখে ইয়ানও খুশি হয়ে যায়। এনরান ইয়ানের বাড়ির চারদিকে দেখতে শুরু করে। সে তাকে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা খুব ক্লোজ চলে আসে, যার ফলে তারা দুজনই নার্ভাস হয়ে যায়। এর মধ্যে আমরা মেংকে দেখি যে কারও অপেক্ষা করছে। সে একটা ছেলেকে একজন খুব ওল্ডার উইম্যানের সাথে বসে থাকতে নোটিস করে। সে অন্য কেউ নয় বরং ইয়াং নিজের মায়ের সাথে। সে নিজের মায়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, তাকে নিজের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য পারসুয়েট করার চেষ্টা করছে, কিন্তু সে তার মাদারের মতো লাগছে না। মেং ভাবে এই মহিলা তার গার্লফ্রেন্ড হতে পারে। সে জোরে ভয়েস মেসেজ পাঠানোর নাটক করে, বলে একটা মেয়ে অনলাইনে একটা ছেলের সাথে মিলিত হয় যে তাড়াতাড়ি টাকা চাইতে শুরু করে।
সেই ছেলেটা কি লয়াল হবে নাকি ফেক? সে এত জোরে বলে যে তার মা শুনে ফেলে। এটা শুনে তার মা ইনভেস্ট না করার ডিসাইড করে। ইয়াং মেংয়ের উপর ফিউরিয়াস হয়ে যায়, কিন্তু নিজের মায়ের সামনে কিছু বলতে পারে না। উপরে থেকে মেং এটাকে এখানেই ছাড়ে না এবং নিজের ফ্রেন্ডদের আরও জোরে ভয়েস টেক্সট পাঠাতে শুরু করে। এই পয়েন্টে ইয়াং এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সে বলে, তুমি কি একটু আস্তে বলতে পারবে না? মেং উত্তর দেয়, হ্যাঁ আমি আস্তে বলবো যখন তুমি নিজে কামাতে শুরু করবে। ইয়াংয়ের মা ইনভেস্ট না করার ডিসাইড করে চলে যায়। ইয়াং মেংয়ের উপর ফিউরিয়াস হয়ে যায়। যখন মেং সেই ছেলের সাথে মিলিত হয় যার সাথে তার ডেটে যাওয়ার কথা ছিল, তখন ইয়াং বলতে শুরু করে, বলে, আমি কি তুমি ম্যারিড নও? মেং চিৎকার করে, আমি ম্যারিড? ইয়াং বলে, হ্যাঁ তুমি শাদিশুদা পেংয়ের সাথে। এতে মেং ফিউরিয়াস হয়ে যায়, কিন্তু ইয়াং স্টাবার্ন হওয়ার কারণে নিজের ক্লেইমে আটকে থাকে। যে ছেলের সাথে সে মিলিত হচ্ছিল সেও এরপর চলে যায়। মেং এখন গুস্সায় ইয়াংকে বলে, আমার কাছে দ্বিতীয়বার আসবে না, যদি আসো তাহলে কসম করে বলছি আমি তোমাকে মারব। এটা বলে মেং গুস্সায় চলে যায়। পরের দিন এনরান এবং ইয়ান একটা প্রজেক্টের জন্য মিস্টার ওয়াংয়ের সাথে মিলিত হয়। মিস্টার ওয়াং এনরেনকে অদ্ভুতভাবে দেখতে থাকে এবং মিটিংয়ের সময় তাকে বারবার টাচও করে। যখন এনরান মিটিংয়ের সময় মিস্টার ওয়াংয়ের পাশে বসে, তখন ইয়ান আনকমফর্টেবল ফিল করে এবং উঠে চলে যেতে থাকে। এনরানও তার সাথে যাওয়ার জন্য উঠে, কিন্তু মিস্টার ওয়াং তাদের আটকে বলে, আমাদের কোম্পানিতে একটা প্রতিযোগিতা হচ্ছে, আমার মনে হয় তোমাদের দুজনকে জয়েন করানো উচিত। এনরান উত্তর দেয়, ঠিক আছে আমরা অবশ্যই আসব, এবং চলে যায়। পরের দিন এনরান মেংকে নিজের কোম্পানিতে নিয়ে আসে এবং ইয়াংও আসে। তাকে দেখে মেং তার সাথে ঝগড়া করতে শুরু করে। যখন এনরান এক্সপ্লেইন করে সে ইজাবেলা ইয়াংয়ের মা, তখন মেং খুব গিল্টি ফিল করে। মিটিংয়ের সময় মেং ইয়ানকে ঘুরিয়ে দেখা বন্ধ করতে পারে না এবং বলে, এটা কি সেই ছেলে নয় যে তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করছিল? যদি তোমার সে পছন্দ না হয় তাহলে কি আমি তাকে ডেট করতে পারি? এনরান উত্তর দেয়, শিওর করে নাও। যখন ইয়াং কোনো কাজে যাচ্ছিল, মেং সাথে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? ইয়াং উত্তর দেয়, আমি ইয়ানের বাড়ি যাচ্ছি। মেং তার সাথে যাওয়ার জন্য ইনসিস্ট করে এবং ইয়ানের বাড়ি পর্যন্ত তার পিছু নেয়। সেখানে সে ইয়ানের সাথে বেশ ক্লোজ হয়ে যায়। পরে যখন ইয়ানের এজেন্ট আসে এবং বলে ইয়াংও এখানে আছে, তখন মেং বলে কাশ এনরান এখানে থাকত। সে মিস্টার জিয়াংয়ের খুব বড় ফ্যান। এটা দেখে ইয়াং মেংকে জোর করে দূরে নিয়ে যায়, বলে, তোমার কি এই কথা তুলতে জরুরি ছিল? পরের দিন এনরানকে মিস্টার ওয়াংয়ের থেকে প্রজেক্ট ওয়ার্ক সম্পর্কে কল আসে যে তাকে বলে তাড়াতাড়ি এসো। যখন সে কোম্পানি পৌঁছে তখন সে সবাইকে এক্সপ্লেইন করে, আমাদের মিস্টার ওয়াংয়ের ডিম্যান্ডস অনুসারে কাজ চালিয়ে যেতে হবে এবং হ্যাঁ, তাদের গেম স্ট্যান্ড করতে শুরু করেছে, যার ফলে সবাই খুশি হয়ে যায়। যখন ইয়ান রানের বাড়ি ভিজিট করে তখন তার খুব ফ্লু হয় এবং সে টিস্যু দিয়ে নাক সাফ করার জন্য মাথা ঘোরায়। ঠিক সেই সময় ইয়ান তার পায়ে একটা ঘা নোটিস করে এবং ব্যান্ডেজ নিয়ে আসে। সে ব্যান্ডেজ লাগায় এবং তাকে রেস্ট করতে বলে। সে প্রোটেস্ট করে, কিন্তু আমার প্রজেক্ট ওয়ার্ক এখনও বাকি। ইয়ান বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার প্রপোজাল ওয়ার্ক হ্যান্ডেল করে নেব। যখন রান পরের সকালে উঠে তখন ইয়ান তার জন্য খাবার বানাচ্ছে। খেতে খেতে সে জিজ্ঞাসা করে পাশে একটা দোকান আছে যেটা খুব স্পাইসি খাবার বিক্রি করে, তুমি কি আমার জন্য নিয়ে আসবে? ইয়ান উত্তর দেয়, ওকে। পরে যখন র্যান নিজের প্রপোজাল ওয়ার্ক চেক করে তখন সে দেখে যে ইয়ান খুব এক্সিলেন্ট কাজ করেছে। এখন আমরা একটা মেয়েকে দেখি নাম তিয়ানশি, যে মিস্টার ওয়াংয়ের অফিস ভিজিট করে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, মিস্টার ওয়াং নিজের অফিসে তোমার লাস্ট ইনস্টলমেন্টের জন্য তোমার অপেক্ষা করছেন। এটা ভেবে সে মিস্টার ওয়াংয়ের অফিসে যায়। তবে সেখানে পৌঁছানোর পর মিস্টার ওয়াং তার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি বিহেভ করতে শুরু করে। তিয়ানশিন সেখান থেকে পালাতে সফল হয়। এখন আমাদের একটা নতুন ক্যারেক্টার মিস্টার পেজুনের সাথে পরিচয় করানো হয়, যে কোম্পানির সাথে একটা প্রজেক্টে কাজ করছে। লাংজিয়ানরানকে কল করে এবং তাকে বলে, আমার তোমার প্রজেক্ট খুব পছন্দ হয়েছে। তখনই পেজুন আসে। সে পাস্টে আর রানের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে তাকে ছেড়ে দিয়েছিল, যার ফলে তাকে খুব পেইন হয়েছিল। একটা ফ্ল্যাশব্যাকে আমরা এনরানকে কাঁদতে এবং প্লিড করতে দেখি, আমাকে ছেড়ে দিও না। তবে প্রেজেন্টে পেজ এমন অ্যাক্ট করে যেন কিছু হয়নি এবং তার সাথে ক্যাজুয়ালভাবে কথা বলে যেন সে তাদের পাস্ট সম্পর্কে জানেই না। হঠাৎ এনরানকে চক্কর আসতে শুরু করে এবং ইয়ান তাকে হসপিটালে নিয়ে যায়। পরে সে বলে, তোমার প্রেগন্যান্সি টেস্টও করিয়ে নেওয়া উচিত। যখন সে জিজ্ঞাসা করে কেন, তখন ইয়ান বলে, তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো?
এটা শুনে তার মনে পড়ে যে সেই রাতে সে ইয়ানকে কিস করেছিল এবং সে খুব এম্বারেসড ফিল করে। পরের সিনে পেজুন এবং এনরান আবার মিলিত হয় এবং পেজুন তাকে একটা রিলেশনশিপে আসার জন্য প্রেশার দিতে চেষ্টা করে, তবে এনরান স্পষ্টভাবে মানা করে দেয়। এর মধ্যে এনরাইনের কোম্পানি খুব থ্রিলড হয়, কারণ তাদের টিম একটা অনলাইন গেমে টপে পৌঁছাচ্ছে এবং তারা এই সাকসেসকে উৎসাহের সাথে সেলিব্রেট করে। পরে যখন এনরাইনের বাড়ির লাইট চলে যায় তখন সে ইয়ানের বাড়িতে চলে যায়, যেখানে সে তার জন্য নুডলস বানায় এবং তারা নিজেদের প্রজেক্ট সম্পর্কে ডিসকাস করে। এই মুহূর্ত ইয়ানকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় যে কিভাবে এনরান তার জন্য বই এবং অন্যান্য ভালো স্মৃতি নিয়ে আসত। পরের দিন মিসলেন পেইজুনের সাথে আসে এবং সবাইকে অ্যানাউন্স করে। পেইজুন কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে এবং এখন থেকে সব ডিলস সেই হ্যান্ডেল করবে। এটা শুনে এনরাইনের গুস্সা আসে। একটা মিটিংয়ে পেইজন তার উপর কঠিন প্রশ্নের বৃষ্টি করে দেয়, কিন্তু এনরাইন কনফিডেন্সের সাথে প্রত্যেকের উত্তর দেয়। পরে ইয়ান এনরাইনকে ফ্লাওয়ার্স নিয়ে এবং ডেলিশিয়াস খাবার বানিয়ে সারপ্রাইজ দেয়। যখন সে এসব দেখে তখন সে খুব খুশি হয়ে যায়। ইয়ান আবার জিজ্ঞাসা করে খাবার কেমন। সে উত্তর দেয়, আমি কখনো ভাবিনি যে এটা এত সুস্বাদু হবে। তখনই এনরানকে পেজুন থেকে তাদের গেমে আসা একটা ইস্যু নিয়ে কল আসে যে বলে তাড়াতাড়ি এসো। সে ইয়ানকে ইনফর্ম করে এবং ছুটে যায়। মিটিংয়ে পেজ শক্তভাবে বলে, তোমার গেম হাই ইনফ লেভেলে নেই, এটা লাস্ট চান্স। যদি এটা টার্গেট লেভেলে পৌঁছে যায় তাহলে কোলাবোরেশন চালু থাকবে, নয়তো এটা শেষ। সাথে তোমাকে তোমার ডাবিং আর্টিস্টও বদলাতে হবে। ইয়ানান রানের হেল্প করে একজন এজেন্টের সাথে মিলে এবং তাকে একটা প্ল্যানের জন্য মানিয়ে, যার রেজাল্টে অনলাইন গেম হাই লেভেলে পৌঁছে যায়। সবাই নিজেদের সাকসেস থেকে খুব খুশি হয়। যখন বাইন রান বাড়ি ফিরে তখন তার সব কিছু সুন্দর করে সাজানো এবং খাবার তৈরি পায়। সে খুশিতে খায়, এটা রিয়ালাইজ করে যে এসব ইয়ান করেছে। সবার হার্ডওয়ার্ক থেকে ইমপ্রেস হয়ে ইয়াং টিমকে ভ্যাকেশন দেয়। একদিন ইয়ান অ্যান্ড রানের কাছে কনফেস করে, আমি তোমাকে পছন্দ করি, অ্যান্ড স্টান্ট হয়ে যায়। পরের দিন মেং এবং এনরায়ানের মধ্যে কথাবার্তার সময় তারা ইয়ান এবং ইয়াংয়ের সম্পর্কে নিজেদের সিক্রেট শেয়ার করে। পরে এনরানকে ইয়ানের নাম্বার থেকে কল আসে, কিন্তু অন্য কেউ বলে ইয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হসপিটালে সিরিয়াস কন্ডিশনে আছে। শকড হয়ে এনরান হসপিটালে ছুটে যায়, যেখানে সে একটা রুম দেখে যেখানে কারো ডেথ হয়েছে। তখনই ইয়ান তাকে রুমের অন্য দিক থেকে ডাকে। তাকে দেখে সে ফুটে ফুটে কেঁদে ওঠে এবং ইয়ান তাকে আশ্বস্ত করে, আমি ঠিক আছি, কিন্তু আমাকে বলো তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? অ্যান্ড হ্যাঁ বলে দেয়। অ্যান্ড রান এবং ইয়ান নিজেদের বাড়ির জন্য ডেকোরেশন কিনতে একসাথে বাইরে যায়। ইয়ান অ্যান্ড রানকে পার্মানেন্টলি মুভ ইন করানোর প্ল্যান বানায় এবং দুজন একসাথে থাকার ডিসাইড করে। পরের দিন অ্যান্ড রানের জানা যায় যে তাদের গেম হাই লেভেলে পৌঁছে গেছে এবং সে এক্সাইটেডলি ইয়াংকে বলে, চলো নিজেদের কলিগসের সামনে দুঃখী হওয়ার নাটক করি এবং তারপর তাদের সারপ্রাইজ দেই যে আমাদের গেম হাই লেভেলে পৌঁছে গেছে। অন্যদিকে ইয়ান একটা ভয়েস ওভার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে, কারণ সে নিজের ফেস পাবলিকলি রিভিল করার ডিসাইড করেছে। এর মধ্যে এনরান নিজের টিমের সাথে রিক্রিয়েশনের জন্য একটা আউটিং প্ল্যান করছে। যখন মেং সাজেস্ট করে ইয়ানকে ইনভাইট করো, যদি আমরা তোমার বয়ফ্রেন্ড ছাড়া যাই তাহলে ভালো লাগবে না। এটা শুনে এনরান ইয়ানকে মেসেজ করে যে রিপ্লাই করে ওকে। পরের দিন তারা সবাই ট্রিপের জন্য বের হয়, কিন্তু এনরান এবং ইয়ান নিজেদের রিলেশনশিপকে সিক্রেট রাখার জন্য একসাথে বসে না। মেঙা এবং ইয়াং ফিশিং করতে যায়, যেখানে ইয়ান অ্যান্ড রানকে জয়েন করে এবং জিজ্ঞাসা করে, তুমি আমাদের রিলেশনশিপ কেন রিভিল করতে চাও না? রান উত্তর দেয়, আমি চাই যে আমরা এটা তখন অ্যানাউন্স করি যখন আমরা শাদী করব। পরে একটা গ্রুপ নাইট পার্টির সময় এনরান ইয়ানের সাথে নিজেদের রিলেশনশিপের খুলাসা করে দেয়, যার ফলে সবাই খুশি হয়ে যায়। ট্রিপ থেকে ফেরার পর ইয়ান নিজের ভয়েস শো অ্যাপিয়ারেন্সের প্রিপারেশন করে। ইন্টারভিউয়ের সময় তার হেডফোনস খুলে নেওয়া হয় এবং সে একটা হার্টফেল্ট ইন্টারভিউ দেয়। এরপর সে এনরানের কাছে ছুটে যায়, তাকে তুলে নেয় এবং সে তাকে বলে, আমি তোমার জন্য স্যুপ বানাচ্ছিলাম। তারা একসাথে একটা টেন্টে যায়, স্যুপ পান করে এবং বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে ডিসকাস করে। পরের দিন যখন এনরান ইয়ানের সাথে ডেটে থাকে তখন তার পেমেন্ট ডিমান্ড নিয়ে একটা কল আসে, যেটাকে সে আগে জেনেরিক ভাবে, কিন্তু সেটা স্ক্যামার্সের বের হয়। এনরান পুলিশ স্টেশনে ইনসিডেন্ট রিপোর্ট করে। কোথাও মেং ইয়াংকে একটা গেমিং স্পটে যাওয়ার জন্য ফোর্স করে, কিন্তু ইয়াং তাকে কমপ্লিটলি ইগনোর করে এবং খেলা চালিয়ে যায়। এতে মেংয়ের গুস্সা আসে এবং সে তাকে কনফ্রন্ট করে। ঠিক সেই মুহূর্তে একটা ছেলে মেংয়ের কাছে আসে এবং বলে, আমি এই জায়গা বুক করেছিলাম। এতে একটা ছোট আর্গুমেন্ট হয় এবং তারপর ছেলেটা কমেন্ট করে, আমি জানতাম না যে এত প্রিটি মেয়ে এটা বুক করেছে। মেং ফিউরিয়াস হয়ে যায়, কিন্তু ইয়াং সেই ছেলেকে টাকা দিয়ে মামলা শান্ত করে এবং চলে যায়।
পরে সে জিজ্ঞাসা করে তুমি কেন বললে যে তুমি আমার বয়ফ্রেন্ড নাও? ইয়াং উত্তর দেয় ওয়েল আমি নই। আপসেট হয়ে মেং নিজের পার্স তুলে চলে যায়। এর মধ্যে এনরান ইয়াংনের সাথে একটা রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণ পর তার পুলিশ স্টেশন থেকে কল আসে এবং সে ইয়াংনকে সব কিছু এক্সপ্লেইন করে যে তাকে রিয়াশিওর্স করে কোনো সমস্যা নেই, আমরা পরে এখানে ফিরে আসব। এখন পুলিশ স্টেশন বেশি ইম্পর্ট্যান্ট। পুলিশ স্টেশন থেকে ফেরার পর ইয়ান রানের জন্য খাবার বানায় যেটা সে খুব এনজয় করে। সে তাকে একটা বিউটিফুল নেকলেসও দেয়। হঠাৎ ইয়ানের মা এসে পড়ে। তাদের একসাথে দেখে শকড হয়ে যায়। সে রিমার্ক করে, তাহলে তুমি সেই মেয়ে যে আমাদের বাড়ি রেন্টে নিয়েছিল, তোমাদের দুজনের কি তখনই প্যার হয়ে গিয়েছিল? ইয়ান চিঁড়ে বলে, মা আপনি এটা কি বলছেন? এম্বারেসড হয়ে এনরান চলে যায়। পরের দিন কোম্পানিতে এনরান চেন রিয়ের সাথে মিলিত হয়। একটা মেয়ে যে গেমের পপুলারিটির কারণে ভিজিট করতে এসেছে। কোথাও ইয়ান আরেকটা শোয়ের প্রিপারেশন করে এবং তাকে নেগেটিভ রিমার্কস ভরা একটা স্ক্রিপ্ট দেওয়া হয়। ইয়ান প্রোটেস্ট করে, আমি এটা বলবো না। ইন্টারভিউয়ের সময় সে স্ক্রিপ্ট ফলো করতে মানা করে দেয় এবং তাড়াতাড়ি চলে যায়। ইয়ানের মা এনরানের সাথে তার বাড়িতে মিলিত হয়। এনরান গরম জোশে তাদের ওয়েলকাম করে এবং তারা কথা বলে। তবে যখন ইয়ানের মা তাদের অ্যাজ ডিফারেন্সের ইস্যু তুলে, বলে তুমি তার থেকে 6 বছর বড়, তুমি কি শিওর যে তুমি এই রিলেশনশিপ চাও? ইয়ান খুব ছোট এবং তার কোনো বিজনেসও নেই। এনরান ডিসহার্টেন্ড ফিল করে। পরের দিন কোম্পানিতে কিছু ক্লায়েন্টের সাথে মিলিত হওয়ার পর এনরান ইয়ানের স্টুডিও ভিজিট করে। ইয়ান শেয়ার করে এখানে কোনো রিয়েল ওয়ার্ক নেই। এনরান তাকে কমফর্ট করে, বলে চিন্তা করো না, চলো বাইরে খেতে যাই। রেস্টুরেন্টে একটা ঝগড়া হয়ে যায়, যার ফলে ইয়ানের তবিয়ত খারাপ হয়ে যায়। রান ইয়ানের কানে হেডফোনস লাগিয়ে দেয় এবং তারপর জিজ্ঞাসা করে, তোমার সাথে এমন কেন হয়? ইয়ান এক্সপ্লেইন করে, আমার পেরেন্টস খুব ঝগড়া করত, যার আমার উপর মেন্টালি ইফেক্ট পড়েছে। এজন্য আমার মা সবসময় আমাকে এই হেডফোনস পরাতো এবং এখন আমার এগুলোর অভ্যাস হয়ে গেছে। যখন র্যান এবং ইয়ান বাড়ি ফিরে, তখন ইয়ানের মা র্যানকে কিছু স্ট্রবেরি গিফট করে এবং বলে, এখন দেরি হয়ে গেছে, তোমাদের দুজনকে ঘুমাতে যাওয়া উচিত। র্যান উত্তর দেয় স্ট্রবেরির জন্য থ্যাংক ইউ এবং গুড বাই বলে। তারপর ইয়ানের মা ইয়ানকে বলে, দেখো সে তোমার থেকে 6 বছর বড় এবং তার একটা এস্টাবলিশড বিজনেস আছে। তুমি এখনও ইয়ং এবং তোমার কোনো বিজনেসও নেই। সে কি সত্যিই তোমার সাথে থাকবে? ইয়ান উত্তর দেয়, মা এটা আপনার ইস্যু নয়, আমি এটা নিজে ম্যানেজ করে নেব। তবে তার মা নিজের কনসার্নস বারবার বলতে থাকে, যার ফলে ইয়ান ইরিটেট হয়ে যায় এবং সে চলে যায়। র্যান তাদের পুরো কনভারসেশন শুনে ফেলে। পরের দিন র্যান ইয়ানকে একটা বিজনেস ট্রিপ সম্পর্কে ইনফর্ম করে এবং চলে যায়। এর মধ্যে মেং ইয়াংকে ইগনোর করা শুরু করে দেয়। যখন সে কোম্পানি আসে, তখন ইয়াং তাকে অনেকবার কল করার চেষ্টা করে, কিন্তু সে রেসপন্ড করে না এবং তার বদলে বাকি সবাইকে লাঞ্চে ইনভাইট করে। ইয়াং বলে, আমিও আসব, কিন্তু সে উত্তর দেয়, সেখানে আমাদের একটা প্রজেক্ট ডিসকাশন আছে, তোমার ইনভলভ হওয়া জরুরি নয়। এটা ক্লিয়ার করে যে সে তাকে ইগনোর করছে। লাংজির সাথে বিজনেস ট্রিপের সময় র্যান জিজ্ঞাসা করে, আমরা সেখানে কতদিন থাকব? লাংজি উত্তর দেয়, আমরা কালকেই ফিরে আসব। রেন তাড়াতাড়ি ফিরে আসার জন্য ইগার হয়, কারণ ইয়ানের বার্থডে এবং সে তাকে উইশ করতে চায়। মিটিংস ভালো যায় এবং লোকাল লিডার তাদের ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু লাংজে ডিক্লাইন করে দেয়, বলে রেনকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, হয়তো পরের বার। এর মধ্যে মেং ইয়াংকে ইগনোর করা চালিয়ে যায়, যদিও সে তার পেছন পেছন ঘুরতে থাকে। সে তাকে কোনো অ্যাটেনশন দেয় না। র্যান এবং লাংজি কোম্পানির সাথে নিজেদের কন্ট্রাক্ট ফাইনালাইজ করে এবং বের হওয়ার প্রিপারেশন করে। র্যান জিজ্ঞাসা করে, আমি কি এখন যেতে পারি? লাংজি উত্তর দেয়, হ্যাঁ যাও। র্যান এয়ারপোর্টে ছুটে কিন্তু নিজের ফ্লাইট মিস করে ফেলে। সে ইয়ানকে কল করে এবং বলে, আই অ্যাম সরি, আমি তোমার বার্থডে সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু এখন আমি আসতে পারবো না, আমার ফ্লাইট ডিলেড হয়ে গেছে। ইয়ান উত্তর দেয়, কোনো সমস্যা নেই, আমরা অন্য কোনো দিন সেলিব্রেট করে নেব। পরের দিন ইয়ান একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু তার বার্থডে কেক মেল্ট হতে শুরু করে। সে সেটা একটা স্টোরে রেখে দেয় এবং র্যানকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে বের হয়ে যায়। এর মধ্যে র্যান আগেই রেস্টুরেন্টে পৌঁছে গেছে। যখন ইয়ান এয়ারপোর্টে পৌঁছে, তখন র্যান সেখানে নেই। রেস্টুরেন্টে র্যানের রিয়ালাইজ হয় যে সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনই ইয়ান এসে পড়ে। সে তাকে হাক করে। যখন সে কেক নিয়ে আসে এবং তাকে 3টা উইশ চাইতে বলে। পরের দিন ইয়ান নিজের মাকে বলে, আমি র্যানের সাথে থাকার ডিসাইড করেছি, কারণ আমি তার ছাড়া থাকতে পারবো না, তার অ্যাজ আমার জন্য ম্যাটার করে না। ইয়ানের মা উত্তর দেয়, ঠিক আছে বেটা, র্যানও আমার সাথে দেখা করতে এসেছিল এবং সেও আমাকে এটাই বলেছিল, তোমরা দুজন খুশি থেকো। পরে র্যান ইয়ানকে বলে, আমি নিজের মায়ের বাড়ি যাচ্ছি,
প্লিজ আমার পার্সেলস রিসিভ করে নিও। ইয়ান এতগুলো পার্সেলস দেখে শকড হয়ে যায়। পরে ইয়ানের সাথে মিলিত হয় এবং মেংয়ের তাকে ইগনোর করার নিজের স্টোরি শেয়ার করে। হঠাৎ ইয়াংয়ের কাছে একটা পিকচার আসে এবং সে সেই লোকেশনে ছুটে যায় যেখানে মেং বক্সিং করছে। ইয়াং তাকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে কিন্তু হেরে যায়। সে আরও প্র্যাকটিস করে এবং মেংকে আবার চ্যালেঞ্জ করতে ফিরে আসে। তবে যখন একটা ছেলে মেংয়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, বলে ওয়াও কি সুন্দর জিনিসের পাশে আমি দাঁড়িয়ে আছি, তখন ইয়াং তার সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু আবার হেরে যায়। মেং তার ইনজুরিজে মলম লাগায়, তার ব্যান্ডেজ বাঁধে এবং বলে যদি তুমি সব সময়ের মতো তাকে টাকা দিয়ে দিতে তাহলে এটা শেষ হয়ে যেত। ইয়াং উত্তর দেয়, আই লাভ ইউ, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মেং উত্তর দেয় ইয়েস। অন্যদিকে ইয়ান রানের সাথে মিলিত হয়, তার বাড়িতে যায় এবং রেন তাকে দেখে শকড হয়ে যায়। ইয়ান সবার জন্য ডেলিশিয়াস খাবার বানায় এবং তারা সবাই এটা এনজয় করে। রেনের পেরেন্টস কেউ তাদের রিলেশনশিপ সম্পর্কে জানা যায় এবং তারা তাদের জন্য খুব খুশি হয়। ফেরার সময় র্যান ইয়ানের পোস্টার্স দেখে এবং ওয়েবোতে মেং এবং ইয়াংয়ের নতুন কাপল হওয়ার নিউজ পায়, যার ফলে তারা দুজনই খুব খুশি হয়ে যায়। ইয়াং গেম প্রমোশনের জন্য সবাইকে কংগ্র্যাচুলেট করে এবং তাদের ট্রিট দেয়, মেংয়ের জন্য স্পেশাল খাবার নিয়ে আসে। যখন ইয়ান ফ্যান পেজ খোলে তখন সে দেখে যে সবাই তার এগেইনস্ট বলছে। সে তাদের রেসপন্ড করে, যার ফলে র্যানের গেমে ইফেক্ট পড়ে, কারণ ইয়ান তার জন্য ডাবিং আর্টিস্ট ছিল। ইয়ান অফিসে যায় এবং জিজ্ঞাসা করে এটা কি ইস্যু? তারা উত্তর দেয় এটা একটা কপিরাইট ইস্যু। ইয়ান জিজ্ঞাসা করে তোমাদের কাছে অডিও বুক কপিরাইট নেই? এই সিচুয়েশন র্যানের গেমকেও অ্যাফেক্ট করে এবং লোকেরা ডিমান্ড করে যে ইয়ানকে ফায়ার করে দেওয়া হোক। নেগেটিভ কমেন্টস ইয়ানকে মেন্টালি অ্যাফেক্ট করতে শুরু করে এবং সে টেন্স হয়ে কোলাপস হয়ে যায়। র্যান আসে তাকে শান্ত করার জন্য হেডফোনস লাগায় এবং তাকে রেস্ট করার জন্য বাড়ি নিয়ে যায়। সে তাকে স্যুপ অফার করে এবং ইয়ান বলে, আমি জানি না আমি লোকেদের কমেন্টসে কেন রিয়্যাক্ট করলাম, আমার কারণে তোমার কোম্পানিকে অনেক সাফার করতে হয়েছে, প্লিজ আমাকে একা ছেড়ে দাও এবং আর কিছু দিও না। রেন ইয়াংকে বলে এটা সেই করতে পারে যার আমার এবং ইয়ানের রিলেশনশিপ সম্পর্কে জানা আছে। মিস লানকে বলো আমাদের 2 দিন দাও, আমি কোনো সলিউশন খুঁজে নেব। এর মধ্যে ইয়ান এবং হেশাকে ভয়েস শো থেকে সরানোর বিষয়ে চিন্তা করা হচ্ছে। ম্যানেজমেন্ট ডিসাইড করে হেশা আমাদের কথা কখনো শোনেনি এবং এসবের পর আমাদের তার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া উচিত। লাংজিয়া ইয়ানকে বলে তোমাদের দুজনকে নিজেদের রিলেশনশিপ শেষ করে নেওয়া উচিত। কোম্পানিও নিজেদের পরবর্তী স্টেপস সম্পর্কে ভাবছে। কেউ বলে ইয়ান আমাদের গেমের জন্য বিনা চার্জে ডাবিং আর্টিস্টের কাজ করেছিল। ইয়ান হেরে বাড়ি ফিরে এবং রেনকে বলে আমি তোমার হাতের বানানো খাবার খেতে চাই। তারা একসাথে খায় এবং ইয়ানকে শান্তি মেলে। তবে পরের সকালে রান ইয়ানের পোস্ট পড়ে, যেখানে লেখা থাকে আমি আমার সব প্রজেক্টস ছেড়ে দিচ্ছি এবং নিজের ডাবিং জব থেকে রিজাইন করছি। যাওয়ার আগে ইয়ান নিজের কাজ জিয়াংকে সৌঁপে দেয়, বলে এখন থেকে এই কোম্পানির জন্য ডাবিং আর্টিস্টের কাজ তুমি হ্যান্ডেল করবে। এটা রিভিল হয় যে চেনরিকারও বলায় ইনভলভড ছিল। সেই লিডার যে আগে তাদের সাথে কন্ট্রাক্ট করতে চেয়েছিল সেই তাকে পাঠিয়েছিল। যখন রান বাড়ি ফিরে তখন সে ইয়ানকে মিস করে এবং তার গাছপালায় পানি দেয়। তখনই তার একটা কল আসে এবং জানা যায় যে কেউ তাদের কোম্পানির সার্ভারে অ্যাটাক করেছে। যখন তারা চেনরিকে জিজ্ঞাসা করে তখন সে কিছু জানতে মানা করে, কিন্তু সে সিচুয়েশন সম্পর্কে অ্যাওয়্যার। র্যান এবং ইয়াং একসাথে বসে ডিসকাস করে যে কি করা যায়, কারণ হ্যাকার তাদের কাছ থেকে টাকা ডিমান্ড করেছে। পরের দিন রানের অন্য একটা কোম্পানির সাথে মিটিং হয়। লাংজি এবং পেজন তাকে বলে যদি লোকেরা অনলাইন না যায় তাহলে অনেক বড় লস হবে। কোম্পানির এমপ্লয়িজ অনলাইন যাচ্ছে না। চাং বলে আমি হ্যাকারের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ফেলেছি, কিন্তু আমি জানি না তাদের কিভাবে রিমুভ করব। র্যানও একই সলিউশন সাজেস্ট করেছিল এবং বলে আমি রিস্ক নিতে রেডি এবং সিচুয়েশন ইমপ্রুভ হওয়া পর্যন্ত অনলাইন থেকে অফলাইন ওয়ার্কে মুভ করতে এবং তারপর এটাকে আবার অনলাইন আনতে রেডি। কোথাও ইয়ান নিজের ফ্রেন্ডের সাথে মিলিত হয় যে তাকে বলে আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং এর মধ্যে কিছুই তোমার ফল্ট ছিল না। আমি এখানে একটা অ্যানিমেশন স্টুডিও খুলেছি, তোমার কাল আসা উচিত। আমরা অনেক গ্রেট প্রজেক্টসে কাজ করতে পারবো। এর মধ্যে যখন র্যান কোম্পানি থেকে বের হচ্ছিল তখন সবাই তার চারদিকে জড়ো হয়ে বলে চলে যেও না। সে উত্তর দেয় আমি শুধু ভেকেশনে যাচ্ছি, আমি ফিরে আসব। বাড়িতে র্যান বেচেন ফিল করছে এবং তার ড্যাড ভিতরে আসে। সে তার জন্য নুডলস বানায় এবং বলে সুইট হার্ট, আমি জানি তুমি ওয়ারেড, কিন্তু আমি এটাও জানি যে তুমি খুব ব্রেভ। সে চলে যায়, কিন্তু রেন এখনও স্যাড ফিল করে। এর মধ্যে ইয়ান নিজের ফ্রেন্ডের কোম্পানিতে ভয়েস ওভার জবের জন্য যায়। সব মেয়েরা তার প্রতি ফ্যাসিনেটেড হয়ে যায়। ইয়ান এতটা এক্সিলেন্ট কাজ করে যে সবাই তার প্রশংসা করতে থাকে এবং তারা সবাই খুব খুশি হয়।
বিশেষ করে লিনরান যে তার প্রতি বেশ ফিদা হয়ে যায়। ইয়ান তাদের সব ভয়েস ওভার্স পারফর্ম করে এবং তার কাজ খুব পছন্দ হয়। লিনরান তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে তার হাত থেকে নিতে মানা করে দেয় এবং চলে যায়। অন্যদিকে চেন রুই নিজের রেজিগনেশন লেটার ইয়াংয়ের কাছে নিয়ে আসে। ইয়াং বলে একবার কোম্পানির সিচুয়েশন ইমপ্রুভ হয়ে গেলে সবাইকে পে করে দেওয়া হবে। চেনরি উত্তর দেয়, আমি স্যালারির কারণে ছাড়ছি না, আমার শুধু রেস্ট দরকার। সবাই তাকে থাকার জন্য কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু সে চলে যায়। লিন, রেন, ইয়ান এবং তাদের ফ্রেন্ডস নিজেদের গেমের প্রমোশন এর সাকসেস সেলিব্রেট করার জন্য একটা পার্টি করে। তারা ইয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ইয়ানের ফ্রেন্ড বলে, কাম অন বলো, এসব রুমার্সের চলতে আমার জ্যালাসি হচ্ছে। তোমার গার্লফ্রেন্ডকে? ইয়ান কিছু বলে না এবং চলে যায়। ওয়েবো ব্রাউজ করার সময় রেন কিছু হ্যাকারসের নাম জানতে পারে, যারা সেই কোম্পানি থেকে ছিল, যারা আগে তাদের সাথে পার্টনারশিপ বানানোর চেষ্টা করেছিল। সে চাং এবং তিয়ানকে বলে, তোমাদের দুজনকে ইনভেস্টিগেশনে আমার হেল্প করতে হবে, কিন্তু এই ব্যাপারে অন্য কাউকে বলবে না। লিন, রেন এবং ইয়ানের ফ্রেন্ড ইয়ানের বাড়িতে মিলিত হয়, কিন্তু ইয়ান ঘুমাচ্ছিল। লিন তাকে চেক করে এবং দেখে যে তার হাই ফিভার। ইয়ান বলে, প্লিজ তোমরা চলে যাও। ইয়ানের ফ্রেন্ড চলে যায়, কিন্তু লিন থেকে যায় এবং জিজ্ঞাসা করে, যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে তুমি একা কেন? তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে? ইয়ান উত্তর দেয়, না, আমাদের ব্রেকআপ হয়নি। তখনই ইয়ানের ফ্রেন্ড ফিরে আসে এবং লিনকে বাইরে নিয়ে যায়। বাড়িতে রান ইয়ান সম্পর্কে ভাবছে, যখন হঠাৎ পেজুন থেকে কল আসে যে বলে, আমাকে তোমার সাথে একটা প্রজেক্ট নিয়ে মিলিত হতে হবে। সে তার সাথে মিলিত হয় এবং পেজুন অ্যাডভাইস দেয়, বর্তমান সিচুয়েশন দেখে তোমার একটা নতুন সার্ভার কিনে নেওয়া উচিত। রেন উত্তর দেয়, না, আমাকে আগে সেই হ্যাকারকে খুঁজে বের করতে হবে। পেজুন আবার বলে, আমি ইয়ানের সাথে তোমার রিলেশনশিপ সম্পর্কেও জানি। রেন উত্তর দেয়, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, প্লিজ। পেজুন বলে, ওকে আমি শুধু তোমাকে অ্যাডভাইস দিতে চেয়েছিলাম, এবং চলে যায়। পরে ইয়ান নিজের ফ্রেন্ডের কোম্পানিতে যায় এবং সবাই তাদের গেম প্রমোট করার জন্য তাকে থ্যাংক ইউ বলে। তারপর ইয়ানকে একটা পোস্ট আসে, যা থেকে জানা যায় যে রেন নেচার সাউন্ড শুনছে এবং সেই একই অ্যাক্টিভিটিস করছে যা সে করে। এটা দেখে সে রেনকে আরও বেশি মিস করতে শুরু করে। তখনই ইয়াং কল করে এবং বলে, কেউ আমাদের কোম্পানি হ্যাক করে নিয়েছে। ইয়ান এটা শুনে ফিরে আসার ডিসাইড করে। সে নিজের ফ্রেন্ডকে বলে, আমি ফিরে যাচ্ছি, পাপা ফিরে যাচ্ছি, বাকি প্রজেক্ট তুমি নিজে হ্যান্ডেল করে নিও, গুড বাই। রেন ইয়ানের বাড়ি ভিজিট করে এবং সাফাই করার সময় কিছু বই পায়। তার রিয়েলাইজ হয় যে ইয়ান তাকে শুরু থেকেই পছন্দ করত। ইয়ান আসে এবং রেন জিজ্ঞাসা করে, তুমি আমাকে এই ব্যাপারে কখনো বলনি কেন? ইয়ান উত্তর দেয়, আমাকে শুধু কখনো চান্সই মেলেনি। সে তাকে একা ছেড়ে দেওয়ার জন্য অ্যাপোলজাইজ করে এবং রেন বলে, আই অ্যাম সরি টু, আমি তোমাকে চলে যেতে দিয়েছিলাম যাতে আমার গেম বরবাদ না হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ইয়ান সব কিছু রেকর্ড করে, মনে করে যে কিভাবে সে র্যানের সাথে মিলিত হয়েছিল এবং কিভাবে সে লাইব্রেরি থেকে বই বড়ো করত। যখন সে মনে করে, তখন সে নিজের কাছে একটা প্রমিস করে, আমি র্যানকে আর কখনো ছেড়ে দেব না। তিয়ান ইনভেস্টিগেশন সাইটে পৌঁছে, কারণ র্যান তাকে সেখানে পাঠিয়েছিল। হঠাৎ সে চেন রুইকে সেই বসের সাথে মিলিত হতে দেখে, যে আগে তাদের কোম্পানির সাথে পার্টনারশিপ বানানোর চেষ্টা করেছিল। তিয়ান তাড়াতাড়ি তাদের একসাথে পিকচার্স নেয় এবং রেনকে পাঠিয়ে দেয়। ইয়াং যে রেনের সাথে ছিল সেও পিকচার্স দেখে। রান তিয়ানকে বলে, এই ব্যাপারে কাউকে বলবে না। রেন এবং ইয়াং অন্য একটা কোম্পানির লিডারের সাথে মিলিত হয়, যে এক্সপ্লেইন করে, আমিও নিজের গেমে সিমিলার ফ্রড এক্সপিরিয়েন্স করেছি, যার কারণে সেটা হ্যাক হয়ে গিয়েছিল। রেন জিজ্ঞাসা করে, তাহলে আপনি যেমন সলিউশন খুঁজে নিয়েছেন, কি কোনো উপায় আছে যাতে আপনি আমাদেরও হেল্প করতে পারেন? ইয়ান নিজের ভয়েস স্টুডিওতে ফিরে আসে এবং তার ম্যানেজার তাকে দেখে খুব খুশি হয়। রেন চেনরি এর সাথে মিলিত হয়, কিন্তু একদম নর্মাল অ্যাক্ট করে, যাতে এটা রিভিল না হয় যে সে সব কিছু জানে। পরে রেন ইয়ানকে বলে, যেমন যেমন আমরা সাকসেসের কাছে আসছি, তেমন তেমন আরও স্ট্রেঞ্জ জিনিস হচ্ছে। ইয়ান উত্তর দেয়, হ্যাঁ, স্টুডিওতে আমার দিনও কিছু বিশেষ ছিল না, তারা মামলা কোর্টে নিয়ে যাওয়ার কথা বলছে, যদিও কপিরাইট ইস্যু তাদের নিজের প্রবলেম। রেন উত্তর দেয়, ইয়েস, এটা সত্যি। যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য কি বানাবে? ইয়ান খুশি খুশি তার জন্য খাবার বানাতে এগ্রি হয়ে যায়। মেং এবং ইয়াং প্রাইভেটলি কথা বলে যে কিভাবে তাদের কাছে এখনও হ্যাকার সম্পর্কে কোনো লিড নেই। মেং সবাইকে রিয়াশিওর করে, রেন কিছু না কিছু ফিগার আউট করে নেবে। রেন ইয়ানকে এনকারেজ করে, তোমার নিজের ভয়েস ওয়ার্ক আবার শুরু করা উচিত। ইয়ান জিজ্ঞাসা করে, এখন আমাকে কে শুনবে? রেন উত্তর দেয়, শুধু একবার ট্রাই তো করো। মোটিভেটেড হয়ে ইয়ান স্টুডিওতে ফিরে আসে, যেখানে তার এজেন্ট এবং কলিগস তাকে দেখে থ্রিলড হয়ে যায় এবং বলে, ইয়ান, আমাদের আর কখনো ছেড়ে যেও না।
ওকে। পরে চেন রুই রানের সাথে মিলিত হয় এবং সব কিছু রিভিল করে দেয়, এক্সপ্লেইন করে যে তার অ্যাকশনসের পেছনে কে ছিল। র্যান উত্তর দেয়, চেনি, আমার কোম্পানির দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। ইয়ান রানের বাড়ি ভিজিট করে, তার জন্য খাবার বানায় এবং তারা কিছু হার্টফেল্ট কনভারসেশন শেয়ার করে। ইয়ান অন্য একটা কোম্পানির সাথে মিটিংয়ের জন্য নিজের স্টুডিওতে ফিরে আসে। সে এবং তার সহকর্মীরা নিজেদের কেস প্রেজেন্ট করে এবং সব কিছু শোনার পর অন্য কোম্পানি প্রপার কপিরাইট সিকিউর করার জন্য এগ্রি হয়ে যায় এবং ইয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করে। সবাই খুব এক্সাইটেড হয় কারণ ইয়ানের ভয়েস ওয়ার্ক আবার ট্র্যাকে ফিরে এসেছে। র্যান নিজের কলিগসকে ইনফর্ম করে। এখন অনেক কোম্পানি আমাদের সাথে খাড়া হয়েছে কারণ তারাও সেম ইস্যুজ ফেস করেছে। আমরা এই হ্যাকারদের শীঘ্রই জাস্টিস দেব। র্যান এবং ইয়াং অনেক কোম্পানিজ ভিজিট করে যাতে নিজেদের প্ল্যান শেয়ার করতে পারে এবং প্রত্যেক কোম্পানি তাদের সাথে খাড়া হতে এগ্রি হয়ে যায়। যখন র্যান এবং ইয়াং গাড়িতে থাকে তখন ইয়ান কল করে বলে, আমি তোমাকে পিক আপ করতে আসছি। র্যান সামনে দেখে এবং ইয়ানকে পায়। সে গাড়ি থেকে নেমে তার কাছে চলে যায়। ইয়াং যাওয়ার আগে তাদের একটু টিজ করে। র্যান এবং ইয়ান নিজেদের কোম্পানিজের প্রোগ্রেস এবং জিনিসগুলো শেষমেশ কিভাবে ইমপ্রুভ হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করে। মেং রেনকে কল করে, কিন্তু র্যান ডায়রিয়ার কারণে ওয়াশরুমে থাকে। পরে র্যান মেংকে বলে, ইয়ান আমাকে তার সাথে মুভ ইন করার জন্য বলেছে। মেং উত্তর দেয়, ওকে নিজের খেয়াল রেখো এবং ফিগার ইট আউট। র্যান বলে, আমি এই ব্যাপারে ভাবব, আমি এখনও ডিসাইড করিনি। আখিরে রেন ইয়ানের সাথে মুভ ইন করে নেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য খাবার বানাবে? ইয়ান উত্তর দেয়, শিওর। র্যান অ্যাড করে, আমার অনেক রুলস আছে, দুটো তুমি কি সেগুলো ফলো করবে? ইয়ান হাসে এবং বলে, ওকে ওকে, যা তুমি বলবে। র্যান এবং ইয়াং পরে নিজেদের কলিগসকে ইনফর্ম করে যে তারা হ্যাকারকে ট্র্যাক করে ফেলেছে এবং তাদের গেম প্রমোশন ভালো চলছে। আখিরে সব কিছু ভালো হচ্ছে। ইয়ান ভয়েস স্টুডিওতে নিজের কাজে এক্সেল করে এবং তার কলিগস খুব খুশি হয়। ইয়ান ডিক্লেয়ার করে, আমি তোমাদের সবার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বয় এর মতো কাজ করব। অন্যদিকে সব কোম্পানি মেম্বাররা র্যানকে অভিনন্দন জানাচ্ছে, বলছে, থ্যাঙ্কস টু ইউ, আমরা নিজেদের গেম চিরকালের জন্য ফিরে পেয়েছি। এর মধ্যে র্যান বলে, এখনও একজন পার্সন মিসিং আছে এবং সে হলো চেন রুই। ঠিক সেই মুহূর্তে চেন রুই আসে এবং সবাই তার নতুন লুক খুব পছন্দ করে এবং তারা তাকে খুব ওয়ার্ম এবং হার্টফেল্ট ওয়েলকাম দেয়। পরে তিয়ানমেং এবং চাংকে অন্য একটা কোম্পানি থেকে অফার আসে, যেখানে বলা হয়, তোমাদের আগের কোম্পানির তুলনায় ট্রিপল স্যালারি দেওয়া হবে। তারা উত্তর দেয়, ওকে স্যার, আমরা কিছু সময় পর আপনাকে আমাদের রেসপন্স দেব। র্যান কিছু সময়ের জন্য অন্য একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু তার স্ট্রিক্ট রুলসের কারণে সে ছেড়ে দেওয়ার ডিসাইড করে। তারপর তিয়ান চাং এবং মেং একসাথে আসে এবং নিজেদের সেপারেট কোম্পানি শুরু করে। এই সময় রান একটা ড্রয়িং আর্টিস্টের সাথেও মিলিত হয়, যাকে সে নিজের নতুন কোম্পানির জন্য হায়ার করে। শীঘ্রই তাদের কোম্পানি গ্রেট প্রোগ্রেস করতে শুরু করে এবং রেন এবং বাকি সবাই খুব খুশি হয়। অন্যদিকে ইয়ান কপিরাইট রাইট সিকিউর করে নেয়, যার ফলে সবাই খুব খুশি হয়ে যায়। সে আবার র্যানের জন্য ডাবিং শুরু করে দেয়। ইয়াং মেংকে নিজের পেরেন্টসের সাথে মিলিয়ে দেয় এবং তার মাম এবং ড্যাড মেংকে খুব পছন্দ করে। তারা তাকে নিজেদের ডটার ইন ল করে নেওয়ার জন্য অ্যাগ্রি হয়ে যায়। ইয়ান র্যানকে প্রপোজ করে এবং তার আঙুলে রিং পরিয়ে দেয়, যার ফলে তাদের কাপল কমপ্লিট হয়ে যায়। ইয়াং এবং মেং র্যানের বাড়ি ভিজিট করে এবং পরে ইয়ান এবং র্যান নিজেদের ওয়েডিংয়ের জন্য একসাথে শপিং করতে যায়। তারা নিজেদের আউটফিট সিলেক্ট করে। ইয়ান একটা ব্ল্যাক স্যুট বেছে নেয়, যেখানে র্যান একটা হোয়াইট গাউন সিলেক্ট করে। ফাইনালি সেই বড়দিন আসে এবং তারা সবার সামনে ব্রাইড এবং গ্রুমের রূপে অ্যাপিয়ার হয়। স্টানিং লাগছে। তারা সেই ইউনিভার্সিটিতে ফটোশ্যুট করায় যেখানে তারা আগে পড়ত। ইয়ান রানকে অনেক কমপ্লিমেন্ট দেয়, যার ফলে সে খুব খুশি হয়ে যায় এবং সবাই খুব ডিলাইটেড হয়। ঠিক সেই মুহূর্তে ইয়াংও মেংকে প্রপোজ করে, যার ফলে তার খুশি আরও বেড়ে যায়। সে তার আঙুলের রিং পরিয়ে দেয় এবং ব্রাইড এবং গ্রুম নিজেদের সব কলিগসের সাথে ফটোশ্যুট করায়, যারা খুব ওভারজয়েড হয়। এবং এভাবে আমাদের ড্রামা একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে শেষ হয়। যদি আপনাদের এমন আরও ড্রামা দরকার হয় তাহলে ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।